শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাবিলা সোহার। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় ধরে ভোটের জন্য দৃশ্যমান প্রস্তুতি শুরু করেছে বিএনপি। প্রার্থী বাছাই, ইশতেহার, নির্বাচনী জোট তিনটি বিষয়ের সামনে রেখে আপাতত ভোটের কার্যক্রম এগিয়ে নিচ্ছে দলটি। এরই মধ্যে প্রার্থী বাছাইয়ের করা হয়েছে কয়েকটি জরিপ। কোন্দল নিরসনে নেওয়া হচ্ছে কৌশল। বিএনপি নেতারা জানান প্রত্যেক আসনে একজনই পাবে ধানের শীষের চিঠি। আর যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে নির্বাচনী জোট হলেও মনোনয়নে গুরুত্ব পাবে জনভিত্তি। আরফিন শাকিলের প্রতিবেদন। কারচুপির অভিযোগে 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনী লড়াই ছেড়ে গণতন্ত্র ফেরানোর সংগ্রামে মনোযোগী হয় বিএনপি। এরপর শেখ হাসিনার আমলে আর কোনো নির্বাচনে অংশ নেয়নি দলটি। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর এখন ভোটের প্রস্তুতিতে যোগ তারেক রহমানের। এই অবস্থায় দলটির বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। 5 আগস্টের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচনে আগ্রহী অসংখ্য প্রার্থী নেমেছেন গণসংযোগে। অবশ্য দলটির হাইকমান্ডও উপযুক্ত প্রার্থী বাছাইয়ে এরই মধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছেন। সেই অনুযায়ী অতীতের সংসদ নির্বাচনের অভিজ্ঞ প্রার্থী নাকি 2018 সালের মতো একাধিক প্রার্থীকে চিঠি দেওয়ার কৌশল নিতে যাচ্ছে বিএনপির মনোনয়ন বোর্ড। মাঠ পর্যায়ে প্রার্থী সিলেকশন থেকে শুরু করে আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো কেন্দ্রীয়ভাবে সেটা প্রণয়ন করা, যদিও আমরা সেই কাজটা শুরু করে দিয়েছি, এবং অন্যান্য বিষয় যেগুলো নির্বাচনমুখী আমাদের করা দরকার হয়, সাংগঠনিক কাঠামো, এসব কিছু আমরা অলরেডি চলমান, কিন্তু তারপর আমরা এর উপরে একটু জোর দিতে হবে। এখন আমাদের দলের সিদ্ধান্ত হচ্ছে আমরা একক প্রার্থী নির্বাচন নির্ধারণ করব, একাধিক প্রার্থী হবে না গতবারের মতো। দলের প্রতি কার কতটুকু ত্যাগ রয়েছে, নিঃস্বার্থভাবে দলকে সেবা করেছেন এবং দুর্দিনে যারা দলের সাথে ছিলেন তাদেরকেই আমরা নিশ্চয়ই অগ্রাধিকার দেব। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানও কয়েকটি সার্ভে করেছেন, আরও করবেন, যার ফলে ছাঁকনিতে নিশ্চয়ই যোগ্যতম ব্যক্তি উঠে আসবেন এবং তাকেই মনোনয়ন দেওয়া হবে। 31 দফার আলোকে হবে বিএনপির নির্বাচনী ইশতেহার। সেখানে জুলাই সনদের কিছু অমীমাংসিত বিষয় যুক্ত করার পাশাপাশি থাকছে দেশ বাঁচানোর আহ্বানে নতুন চমক। যে সকল সংস্কার বিষয়ে ঐক্যমত হবে, তো সেগুলোরও কিছু কিছু প্রতিফলন থাকতে পারে আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে। গণ আন্দোলন পরবর্তী নির্বাচনী সমীকরণে এগিয়ে থাকলেও যুগপৎ আন্দোলনের সঙ্গীদের যৌক্তিক আসন দিতে চায় বিএনপি। এরই মধ্যে 6 সমমনা দলের নেতাকে সহযোগিতা করতে চিঠিও দিয়েছে দলটি। জামায়াত সহ কয়েকটি ইসলামপন্থী দল ছাড়া বাকিদের কাছে রাখতে চান তারা। আমরা তো যুগপৎ আন্দোলনের যারা শরিক ছিল তাদের সাথে আমাদের একসাথে নির্বাচন আন্দোলন সবই করার কথা ছিল, আমরা সেইভাবে এগুচ্ছি। দল যদি ক্ষমতায় যায় তখন নানাভাবে পুরস্কৃত করা যায় একজন ব্যক্তিকে, তখন সেটা বিবেচনা করা হবে, কিন্তু নির্বাচনে মনোনয়ন দেওয়া উচিত যার ইলেক্টেবিলিটি আছে। বড় নেতা কিন্তু নির্বাচনে নির্ঘাত জামানত বাজেয়াপ্ত হবে, এই ধরনের ব্যক্তিকে মনোনয়ন দেওয়া উচিত নয়। বিএনপি নেতারা জানিয়েছেন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের সব সাংগঠনিক শাখায় দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর হবে কেন্দ্র ভিত্তিক কমিটি। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ভোটের তারিখ নির্ধারণে এখনও সরকারের কোনো নির্দেশনা পায়নি নির্বাচন কমিশন। লন্ডনের যৌথ বিবৃতিও ইসির কাছে পরিষ্কার নয়। সেখানে বলা হয়েছে যদি সব ঠিক থাকে তবে ফেব্রুয়ারিতে ভোট। যদি অর্থ বুঝতে সরকারের সাথে যোগাযোগ করবে ইসি। দুপুরে সাংবাদিকদের সাথে আলাপে কথা বলেন সিইসি এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, ভোটার তালিকায় তরুণদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হচ্ছে। বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া বলেও মন্তব্য করেন সিইসি। লন্ডনে ইউনুস তারেক বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির দূরত্ব কেটে গেছে অনেকটাই। সেদিন যৌথ ঘোষণায় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছিলেন রমজানের আগে নির্বাচন হতে পারে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য কি ধরনের প্রস্তুতি নেবেন তারা? ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সিইসিকে মুখোমুখি হতে হয় এমন প্রশ্নের। সিইসি বলেন, স্বাভাবিক সময়ে সংসদ বিলুপ্তির 3 মাসের মধ্যে ভোট দিতে হয়। এখন বিশেষ অবস্থা, বিশেষ সরকার, তাই গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। জয়েন্ট স্টেটমেন্ট দেখেছি যে রমজানের আগেও ইলেকশন হতে পারে যদি সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয়
যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। সিসি বলেন, ভোটের প্রায় 2 মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই সময়টা যখনই হোক প্রস্তুত আছে ইসি। যতটা সম্ভব তরুণদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে চান তারা। নিরপেক্ষ রেফারের ভূমিকা পালন করবে ইসি। আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময়ে যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে। ভোটের আগে বিচার ও সংস্কারের অগ্রগতির উপর জোর দিয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টা। সিসি বলেন, বিচার চলমান প্রক্রিয়া। বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না অবিচার হবে। আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম বিচারের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে। অবাধ ভোটে কেউ লুটপাটের চেষ্টা করলে তা কঠোরভাবে দমনের হুঁশিয়ারিও দেন প্রধান নির্বাচন কমিশনার। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অসমাপ্ত আলোচনা শেষ করতে 17 জুন থেকে দ্বিতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বিএনপি সহ 30টি রাজনৈতিক দল অংশ নেবে। মঙ্গলবার 17 জুন ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11টা নাগাদ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে প্রথম ধাপের অসমাপ্ত বিষয়গুলোতে ঐকমত হওয়ার জন্য আলোচনা করা হবে বলে জানায় কমিশন। এতে সংবিধানের 70 অনুচ্ছেদ, স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব সহ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়ায় যে দ্বিমত রয়েছে সেসব ইস্যুতে ঐকমত্যের উপর গুরুত্বারোপ করা হবে। 17, 18 ও 19 জুন পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে চলবে এই বৈঠক। এর আগে 3 জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করে জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির সাথে সরকারের কোনো দূরত্ব ছিল না। লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। ঈদের পর প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে কথা বলেন আরও 4 উপদেষ্টা। বলেন, এবারও স্বস্তিতেই কেটেছে ঈদ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচনের জন্য প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। টানা 10 দিনের ছুটি পরিবার পরিজনের সাথে ঈদ কেটেছে আনন্দেই। ছুটি শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন ফুরফুরে মেজাজেই। সচিবালয়ে উপদেষ্টারাও কুশল বিনিময়ের পাশাপাশি কথা বলেন নানা ইস্যুতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেন পরিবেশ উপদেষ্টা। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। উপদেষ্টা জানান, নির্বাচন যখনই হোক প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ভাবে যে পুলিশের কাজ হবে খালি 2টা বাড়ি মারবা, 2টা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ। এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ কিন্তু আগের থেকে আরও বেশি অ্যাক্টিভ। এবার বাড়ি যাওয়ার সময় যানজট তৈরি হলেও ঈদ স্বস্তিতেই কেটেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। আর প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, কোরবানির পশুর সংকট হয়নি এবার। এইটা আমি বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, বাট ওভারঅল এটা আর কি যে ঠিক ছিল। আমাদের এখানে ওই যে ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু যেটা খামারিরা করে তারা পেয়েছেন, তো সেদিক থেকে এটা ভালো হয়েছে। যদিও বড় গরু এবার বিক্রি হয়নি, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি।
এদিকে নারী নির্যাতন বন্ধে সরকার বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের সম্পদ জব্দে প্রমাণ করে অর্থ পাচারে বাংলাদেশের অভিযোগ যথার্থ। এসব অর্থ উদ্ধারে আদালতের বাইরে সমঝোতা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার। বিকেলের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান এইচ মনসুর। নিজের বিষয়ে ওঠা অভিযোগ সম্পর্কে গভর্নর বলেন, অর্থ পাচার করেছি এমন প্রমাণ কেউ দিতে পারবে না। গেল 1.5 দশকে ব্যাপক লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে। ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা। এর বড় অংশই অবৈধভাবে পাঠানো হয়েছে বিদেশে। এসব অর্থ উদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে বেক্সিমকো গ্রুপের শায়ানেফ রহমান ও শাহরিয়ার রহমানের 9 কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের 17 কোটি পাউন্ডের সম্পদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাজ্যে সম্পদ জব্দের মাধ্যমে প্রমাণিত হয়েছে বাংলাদেশের দাবির যথার্থতা আছে। এখন অর্থ উদ্ধারে মামলা করা হবে। এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো ব্রিটিশ সরকারের সহায়তা নিয়ে। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। গভর্নর বলেন, পাচার করা টাকা উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট যদি যেতে হয়, সেটাও একটা প্রক্রিয়া। সেখানে তখন লয়াররা আলাপ করবে এবং তারা ক্লায়েন্টদের সাথে, দুই পক্ষের ক্লায়েন্টের সাথে আলাপ করে যে একটা সমঝোতা আসতে পারে কিনা, সেটাও একটা প্রক্রিয়া। এই সিদ্ধান্ত সরকারকে নিতে হবে। দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনা নিয়ে ওঠা অভিযোগ নিয়েও মন্তব্য করেন গভর্নর। বলেন, বানোয়াট তথ্যের ভিত্তিতেই অভিযোগ তোলা হচ্ছে, কেউ অর্থ পাচারের প্রমাণ দিতে পারবে না। যখনই আমি লন্ডনে যাই তখনই এই অ্যাটাকটা হয়। এটা পুরোপুরিভাবে বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এখানে কোনো সত্যতা নাই এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। গভর্নর জানান, এরই মধ্যে শেষ হয়েছে দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ। কয়েক মাসের মধ্যেই একীভূতকরণের তৎপরতা শুরু হবে। প্রথম ধাপে আমরা যেটা আশা করছি যে কিছু ব্যাংককে আমরা একীভূত করব, সেটা হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমরা কাজটা শুরু করে দেব। এটার সাথে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নয়, এটা একটা চলমান প্রক্রিয়া। ব্যাংক একীভূত হলেও কারো চাকরি নিয়ে ভয়ের কিছু নেই বলেও জানিয়েছেন গভর্নর। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ইশরাক হোসেনের শপথের দাবিতে নগর ভবনে চলছে বিক্ষোভ। প্রধান উপদেষ্টাকে দায়িত্ব নিয়ে সংকট সুরাহার আহ্বান জানিয়েছেন ইশরাক। সকালে নগর ভবনের সামনের কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, শপথের দাবিতে বিরতিহীনভাবে চলবে আন্দোলন। জানান, এখন থেকে নগর ভবন চলবে তাদের তত্ত্বাবধানে। কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না, তবে দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে। ইশরাকের অভিযোগ, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপরাজনীতির কারণেই তার শপথ হচ্ছে না। সরকারকে দ্রুত শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করার আহ্বান জানান ইশরাক। দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না, আমরা অত্যন্ত দুঃখিত। কিন্তু জনগণের যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে, জন্ম নিবন্ধন সহ আরও ইত্যাদি যে জরুরি বিষয়গুলো রয়েছে, সেগুলো কার্যকর করা হবে, সেগুলো আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে। সব খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের একের পর এক ব্যালিস্টিক মিসাইল আঘাত হানছে ইসরায়েল ভূখণ্ডে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু স্থাপনা। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। দুদিনে নিহত 14 ইসরায়েলি, আহত কয়েকশো। এদিকে ইরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিবও। স্থানীয় গণমাধ্যমের দাবি, ইরানে প্রায় প্রাণ হারিয়েছে 2 শতাধিক মানুষ। প্রভাবশালী দুদেশের হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের সংখ্যা ক্রমেই বাড়ছে।
থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ। গত দুদিন ধরেই নিয়মিত বিরতিতে মিসাইল হামলার সাক্ষী হচ্ছে ইসরায়েলিরা। তেল আবিব সহ বিভিন্ন শহরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক ভবন। শনিবার থেকে চলা সবশেষ হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের হাইফা শহরের বাতিয়াম এলাকা। মিসাইলের আঘাতে ধসে পড়ে পুরো একটি আবাসিক ভবন। ঘটে বহু হতাহতের ঘটনা। এখনও নিখোঁজ অনেকে, যাদের উদ্ধারে চলছে তৎপরতা। অনেক ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে। নিখোঁজের সংখ্যাও কম না। অনেকেই তাদের প্রিয়জনদের খোঁজ পাচ্ছে না। কমপক্ষে 100 পরিবারের এখন আর থাকার জায়গা নেই। ইসরায়েলের অবৈধ প্রতিরক্ষা দেয়াল ভেদ করে রাজধানী তেল আবিব সহ অন্যান্য এলাকায়ও আঘাত এনেছে ইরানি মিসাইল। এখন পর্যন্ত 200-র বেশি মিসাইল ছুড়েছে তেহরান। দেশটির দাবি, তাদের হামলার মূল লক্ষ্য ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র, বিমানবন্দর এবং সামরিক স্থাপনা। হামলা হচ্ছে আবাসিক এলাকাতেও। তেহরানের শাহরান তেল ডিপোতে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলা হয়েছে তাবরিজেও। কেরমানশাহ এলাকায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর একটি হেডকোয়ার্টার ও সামরিক ঘাঁটিও হয়েছে তেল আবিবের হামলা শিকার। মেহেরাবাদ বিমানবন্দরে ইরানের মিসাইল লঞ্চার সিস্টেম ধ্বংসের দাবিও করেছে দেশটি। বিমান ঘাঁটি ও আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টোরেজেও হামলার দাবি তাদের। এর পাশাপাশি হামলা চালানো হয় বন্দর আব্বাসেও। গত শুক্রবার থেকে এ পর্যন্ত ইরানের দেড়শো স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। ইসরায়েলের দাবি, বেশ কয়েক বছর ধরেই ইরানে হামলার এই পরিকল্পনা সাজিয়েছে দেশটি। তেহরানে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অর্জন। বিমান বাহিনী এবং গোয়েন্দা বিভাগ বছরের পর বছর ধরে এই অভিযানের প্রস্তুতি নিয়েছে। ইসরায়েলি নাগরিকদের রক্ষায় যা যা করা দরকার সবই করব আমরা। তেহরান আর সুরক্ষিত নয়। ইরানের রাজধানী এবং তাদের সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলো এখন ইসরায়েলি হামলার আওতায়। এদিকে ইসরায়েলকে সহায়তা করলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি দিয়েছে ইরান। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েল সংঘাত বন্ধ করলে ইরান হামলা থামাবে। উত্তেজনা আর বাড়াতে চায় না তেহরান। মধ্যপ্রাচ্যের সহিংসতা বৃদ্ধি করতেও অনাগ্রহী খামেনি প্রশাসন। সংবাদ সম্মেলনে এমনটা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা চাই না এই সংঘাত আর বাড়ুক, যদি না সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। অন্যান্য দেশে যাতে এই সংঘাত না ছড়ায় সেটাও চাই না। ইরান এই যুদ্ধ চায়নি, নিজেদের রক্ষা করার বৈধতা রয়েছে। ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে স্বাভাবিকভাবেই আমাদের জবাবও থেমে যাবে। ইসরায়েলি হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনার আশপাশে নিউক্লিয়ার রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা IAEA। ইরানের পারমাণবিক সংস্থার কর্মীদের পাঠানো তথ্য যাচাই বাছাইয়ের পর এটি নিশ্চিত হয়েছে বলে জানায় সংস্থাটি। একই সাথে ফর্দ পারমাণবিক কেন্দ্র ও খোন্দা প্রদেশে নির্মাণাধীন ওয়াটার রিঅ্যাক্টরে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেছে IAEA। শুক্রবার ইরানের বেশ কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। মোসাদের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে আরও 2 ব্যক্তিকে আটক করেছে ইরানের গোয়েন্দা বিভাগ। দেশটির আলবোর্স প্রদেশ থেকে তাদের আটক করা হয়, তথ্য নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ। দাবি, বিস্ফোরক তৈরির সময় আটক হয়েছেন ওই 2 জন। এছাড়া তাদের কাছ থেকে বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এর আগে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 5 জনকে গ্রেফতার করে ইরান। দেশটির ইয়াজদ শহর থেকে আটক করা হয় তাদের। ইরানে হামলার জন্য বেশ কয়েক বছর ধরে পরিকল্পনা করা হয়েছিল, এমনটা জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। বলেন, 24 ঘন্টা নজরদারিতে রাখা হচ্ছে রাজধানী তেহরানকে। তেহরানে পৌঁছানো একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত অর্জন। বিমান বাহিনী এবং গোয়েন্দা বিভাগ বছরের পর বছর ধরে এই অভিযানের প্রস্তুতি নিয়েছে। ইসরায়েলি নাগরিকদের রক্ষায় যা যা করা দরকার সবই করব আমরা। তেহরান আর সুরক্ষিত নয়। ইরানের রাজধানী এবং তাদের সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলো এখন ইসরায়েলি হামলার আওতায়। 2 সপ্তাহের মধ্যেই শেষ হবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন। পরে 14 জুলাই এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয়কে গুলি চালিয়ে হত্যা মামলা ও যাত্রাবাড়ির তাইম হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে 2 মাসের সময় দিয়ে আগামী 17 আগস্ট দিন ধার্য করা হয়েছে।
গুলি খাইছে একটা। দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আবু সাইদ, আর তাকে লক্ষ্য করে পুলিশের গুলি। যমুনা টেলিভিশনে প্রচারিত আবু সাইদের এই সাহসিকতার ভিডিও নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। রোববার ট্রাইব্যুনালে হাজির করা হয় আবু সাইদ হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সদস্য এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম ও ইমরান হোসেনকে। শুনানিতে প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায় প্রায় শেষের দিকে আবু সাইদ হত্যা মামলার তদন্ত, সময় লাগতে পারে আর 2 সপ্তাহ। শুনানি শেষে 1 মাসের সময় দেন ট্রাইব্যুনাল। একই দিন গাজীপুরের কোনাবাড়িতে কলেজ ছাত্র হৃদয়কে গুলি করে হত্যা মামলায় কোনাবাড়ি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আশরাফ উদ্দিন, কনস্টেবল শফিকুল ইসলাম, আকরাম হোসেন, ফাহিম ও মাহমুদুল হাসান সজীবকে ট্রাইব্যুনালে আনা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 17 আগস্ট দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন যাত্রাবাড়ি এলাকায় ইমাম হাসান তাইম হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আগামী 17 আগস্ট দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নতুন কমিটি ঘোষণা করায় চট্টগ্রামে আনন্দ শোভাযাত্রা সমাবেশ করেছে উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা। নগরীর সিডিয়া মার্কেট এলাকা থেকে বেরিয়ে শোভাযাত্রাটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ইস্পাহানি গেটে এক অনুষ্ঠানে উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির নতুন আহ্বায়ক রেহান উদ্দিন প্রধান ও সদস্য সচিব মাহবুবুল আলমকে সংবর্ধনা দেন। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল হয়েছে। মিরসরাই উপজেলা ছাত্রদল নেতাকর্মীদের উদ্যোগে বারৈয়ারহাট থেকে মিছিলটি শুরু হয়, প্রদক্ষিণ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। দর্শক, আবারও বিরতি নিচ্ছি, সব খবরে ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত। সব খবর দেখছেন। দীর্ঘ 10 দিনের ঈদের ছুটি শেষ হলেও চিরচেনা রূপ ফিরে পায়নি রাজধানী ঢাকা। কর্মদিবসেও রাস্তার যানজট ছিল তুলনামূলক কম, অফিস আদালতে ছিল ঢিলে ঢালা ভাব। রাজধানীর ব্যস্ত রূপ ফিরে যেতে আরও 1 সপ্তাহ সময় লাগবে মনে করছেন কর্মজীবীরা। কানে তালা লেগে যাওয়া গাড়ির হর্ন, যানবাহনে ঠাসার রাস্তা বা জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার, এসবই মনে করিয়ে দেয় কর্মব্যস্ত রাজধানীর কথা। এরই মধ্যে যারা রাজধানীতে ফিরেছেন তাদের মাঝে শুরু হয়েছে জীবনযুদ্ধে এগিয়ে থাকার সেই পুরনো প্রতিযোগিতা। সপ্তাহের প্রথম দিন সড়কের সিগন্যালগুলোতে ছিল গাড়ির চাপ, তবে যাত্রীদের খুব একটা অপেক্ষা করতে হয়নি। বাসে চড়ার ক্ষেত্রেও ছিল না চিরচেনা হুড়োহুড়ি। যারা কর্মস্থলে তাদের মাঝেও ছিল ঢিলেঢালা ভাব। সব প্রতিষ্ঠানেই ছিল ঈদ শুভেচ্ছা বিনিময় আর উৎসবের গল্প। পারিবারিক বন্ধন দৃঢ় করতেই 1-2বার এমন দীর্ঘ ছুটির প্রয়োজন বলে জানান কর্মজীবীরা। ঈদের বন্ধে যেহেতু কোরবানির ঈদ, একটু বেশি বন্ধ হলে সবাই কোরবানিটা ভালো করে দিতে পারে, এটা ভালোই হয়েছে, বেশি বন্ধ হয়েছে। ফ্যামিলির কথা তো আসলে অনেক মনে পড়তেছে। ঢাকাতে আসার পর কাজে হয়তো মনোযোগী হয়ে কাজ করতেছি, কিন্তু তারপরেও মনটা যেন মনে হচ্ছে বাড়িতেই পড়ে আছে। ঈদে হয়তো যানজট হতে পারে, তাই চিন্তা করে বাবাতে কিন্তু ঢাকাতে পৌঁছেছি। এখন নতুন কাজে আসছি, উদ্যমের সহিত কাজ করছি, ভালোই লাগতেছে। ছুটির পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ব্যাংক পাড়াতেও। আর্থিক লেনদেনের জন্য প্রতিটি ক্যাশ কাউন্টারেই ছিল ভিড়। বাসায় আব্বা আম্মা আছে, সবার কথাই মনে পড়ছে। আরও কয়েকদিন ছুটিটা যদি লম্বা হতো আর একটু ভালো লাগতো আর কি। অস্থিরতা থাকতো যে বাড়ি যাব, আবার খুব দ্রুত ব্যাক করতে হবে, ঈদের ছুটির পরপরই অফিস শুরু হচ্ছে, এই অস্থিরতাটা আমাদের মধ্যে ছিল না। খুব শান্তি মতোই গিয়ে ঈদ সম্পন্ন করতে পেরেছি। ভীষণ ভালো লাগছে এই ভেবে যে আমার হয়তো কর্মজীবনে 6 বছর, এর ভিতর সবচেয়ে বেশি ছুটিটা আমি এবার পেয়েছি। মিস করছি ফ্যামিলিকে, যেহেতু ফ্যামিলি ছেড়ে চলে আসা। ঈদ আর দীর্ঘ ছুটি শেষে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সংখ্যাও কম নয়। যাদের মাঝে শ্রমজীবী আর বেসরকারি কর্মজীবীর সংখ্যাই বেশি। দফায় দফায় ছুটি শেষে রাজধানী ফিরবে তার ব্যস্ত চিরচেনা রূপে, এমনটি প্রত্যাশা সকলের। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। ডাক্তারদের বিসিএস পরীক্ষায় বয়সসীমা পূর্বের ন্যায় 2 বছর বাড়িয়ে 34 বছর করে প্রজ্ঞাপন সহ 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ। বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলন করে পিএসসি সংস্কার আন্দোলন চিকিৎসক পরিষদ। এ সময় 4 দফা দাবি তুলে ধরে বক্তারা জানান, 48তম বিশেষ বিসিএস এর সময়সীমা বাড়িয়ে স্বাভাবিক নিয়মে 47তম বিসিএস এর পরে নিতে হবে।
তাছাড়া সংশোধিত বিজ্ঞপ্তির তারিখ হতে ন্যূনতম 3 মাস সময় দিতে হবে। এছাড়া ইন্টার্নশিপের মেয়াদ বিবেচনায় রেখে জনপ্রশাসনকে বিলম্বে যোগদানের সুযোগ রেখে আদেশ জারি করতে হবে। সকল বিসিএস এর প্রি রিটেন ভাইভা নম্বর প্রকাশ করতে হবে, যেন নিয়োগ পরীক্ষায় ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় থাকে। সীমা 34 করতে হবে। ইন্টার্ন চিকিৎসকদের 48তম বিশেষ বিসিএস এ প্রিলি উত্তীর্ণ সাপেক্ষে ভাইভা বোর্ডে ও স্থায়ী বিএমডিসির রেজিস্ট্রেশনের মাধ্যমে ভাইভা বোর্ডে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। 48তম বিসিএস এর যে সকল পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে তাদের লিখিত এবং ভাইবার নম্বরপত্র অবশ্যই প্রকাশিত করতে হবে, যাতে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয়। আন্দোলনরত এনটিআরসি এর নিবন্ধন প্রত্যাশীরা ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয় প্রবেশের চেষ্টা করলে সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেছে পুলিশ। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন চাকরি প্রত্যাশী আহত হন। আন্দোলনকারীদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের উপর হামলা করেছে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিকের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে আন্দোলন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর নিবন্ধন প্রত্যাশীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান। এক পর্যায়ে তারা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বাধা দেয় পুলিশ। এখন তাদেরকে হসপিটালে যারা পুলিশি প্রতিরোধে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। রাবার বুলেটে বেশ কয়েকজন আহত অবস্থায় প্রেস ক্লাবের সামনে শুয়ে পড়েন। পুলিশ তাদেরও সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। ওরা বিনা উস্কানিতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। অতি উৎসাহী স্যার, আমি বলি আমরা স্যার ছবি তুলে রাখছি কেন? সবাইকে ওই পাশে পাঠিয়ে দাও। পাঠাবো স্যার, তোমরা 5 জন আসো, আমি নিয়ে দাও। এর আগে সকালে রাজধানীর ইস্কাটন অতি উৎসাহী স্যার, আমি বলি আমরা স্যার ছবি তুলে রাখছি কেন? সবাইকে ওই পাশে পাঠিয়ে দাও। পাঠাবো স্যার, তোমরা 5 জন আসো, আমি নিয়ে দাও। এর আগে সকালে রাজধানীর ইস্কাটনে ফলাফল বাতিলের দাবিতে এনটিআরসি ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেবার পরও তাদেরকে ফেল করানো হয়েছে। কোনো বোর্ডে তারা 30 জনের মধ্যে 29 জনকে ফেল করায় দিছে, আবার কোনো বোর্ডে তারা 30 জনের মধ্যে 30 জনকে পাস করায় দিছে। কোরআনে কয়টা সূরা আছে আমি বললাম, তারপর বললো উহুদ যুদ্ধ কত সাল হয়েছে আমি বললাম, বদর যুদ্ধ কত সাল হলো আমি বললাম, বললো মাশাআল্লাহ আপনি খুব ভালো হয়েছে, আসতে পারেন। তারপর আমি রেজাল্ট পেয়ে দেখি আমি ফেল। আমি নিজেই ভোরকার জন্য বাতিল হয়েছি। আমার বোর্ডে একজন শাড়ি পরেছে, সে এলাও হয়েছে। আমি 13টা প্রশ্নের উত্তর দেওয়ার পরেও যদি আমার ফেল আসে, তখন আমাদের মন মানসিকতা কোথায় থাকে? গত 4 জুন শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল প্রকাশ করে এনটিআরসি-এ। 81,209 জন পরীক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। পাশ করেন 60,521 জন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই তথ্য নিশ্চিত করেছে কারা কর্তৃপক্ষ। 15 মামলার আসামি সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, একটি কক্ষে 3 জন বন্দী থাকতেন। ঘটনার সময় একজন আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন, অপরজন ঘুমন্ত ছিলেন। সেই সুযোগে সুজন নিজে গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 5 আগস্টের পর সুজন আত্মগোপনে চলে যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর চলতি বছর জানুয়ারিতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। সব খবরে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। সব খবর দেখছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। রোববার বিকেল 5টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কথা নিশ্চিত করে তার পারিবারিক সূত্র। মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। কেরানীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি আর প্রতারণা চক্রের অন্যতম হোতা জাকারিয়া তপাদার নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী।
সে 25 মামলায় অভিযুক্ত। শনিবার রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, পুলিশের অ্যাডিশনাল এসপি পরিচয় দিতে গত কয়েক বছরে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি সহ প্রতারণা করে আসছিল জাকারিয়া। এছাড়া নিজের পরিচয় গোপন করে পুলিশ পরিচয়ে রূপগঞ্জের কায়েতপাড়া এলাকায় একটি বিয়েও করেন তিনি। পরে ভুয়া পরিচয় নিশ্চিত হলে বিষয়টি পুলিশকে জানান তার স্ত্রী। দিবাগত রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করে র্যাব ও পুলিশ সদস্যরা। এ সময় জাকির আহমেদ চৌধুরী নামে তার কাছ থেকে পুলিশের এএসপি মর্যাদার একটি ভুয়া আইডি কার্ড সহ পুলিশের ব্যবহৃত টুপি উদ্ধার করা হয়। নিজের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ উদ্ধার করার জন্য বিভিন্ন থানায়, এমনকি র্যাব ক্যাম্পে, এমনকি তার একটু জুনিয়র অর্থাৎ এএসপি সার্জার পর্যন্ত তার পরিচয় দিয়ে বিভিন্ন সুখ সুবিধা নিয়ে আসতেছিল। তার কাছ থেকে আমরা একটা পুলিশের আইডি কার্ড উদ্ধার করি, যেটা তার নাম দেওয়া, তার পদবি এডিশনাল এসপি, এবং একটা ক্যাপ উদ্ধার করি। সবুজায়নের অংশ হিসেবে চট্টগ্রামে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি। নগরীর হামজারবাগে খানকাহ শরীফে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে গাছ লাগানোর বিকল্প নেই। বর্ষা মৌসুমে সবাইকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা লাগানোর আহ্বান জানান তারা। পরে বৃক্ষরোপণ করেন অতিথিরা। অনুষ্ঠানে কমিটির কেন্দ্রীয় সম্মানিত রেজাউল আলী জসিম চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের প্রথম মাইক্রোসার্ভিস ভিত্তিক ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করেছে ইউসিবি ব্যাংক। সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বলা হয়, এর মাধ্যমে ব্যাংক এখন প্রতিটি সেবা দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারবে। এতে প্রযুক্তিগত স্থিতিশীলতা, সেবার গতিশীলতা এবং বহু গ্রাহকের একযোগে সেবা গ্রহণ বৃদ্ধি পাবে। এছাড়া ওপেন এপিআই ব্যাংকিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্রাহকদের নিরাপদ তথ্য এবং সেবা বিনিময়ের সুযোগ করে দিয়েছে। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রশিদ বলেন, এটি বাংলাদেশের আর্থিক খাত এবং ব্যাংকিং ব্যবস্থাপনায় মাইলফলক। ভারত মহাসাগরের কোল ঘেঁষে ক্রিকেট ইতিহাস ঐতিহ্যের ধারক গল আন্তর্জাতিক স্টেডিয়াম, তার ঠিক সামনেই বিখ্যাত গল দুর্গ। 2004 সালে সুনামিতে তছনছ হয়ে যাওয়া এই স্টেডিয়াম এখন সগৌরবে আছে দর্শকদের মনে। 2013 সালে এই মাঠে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে দ্বিশতক কীর্তি করেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কা থেকে হাসান আল মারুফের রিপোর্টে থাকছে আরও বিস্তারিত। ভারত মহাসাগরের পাশে ঠায় দাঁড়িয়ে প্রাচীর ঘেরা গল দুর্গ, তার কোল ঘেঁষে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নীল জলরাশির মহাসাগরের পাশে এখানে চলে সাদা পোশাকের আভিজাত্যের লড়াই। দুর্গের ছাদ থেকে যেমন বিনা টিকিটে দেখা যায় ম্যাচ, তেমনি চলন্ত যানবাহন কিংবা রাস্তায় থমকে যাওয়া পথিকও সহজেই দর্শক বনে যেতে পারেন এই স্টেডিয়ামটিতে। যদিও একসময় ভয়াবহ দুর্যোগে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এই ভেন্যুটি। আমার পেছনে গল দুর্গ, আর আমি দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কান ক্রিকেটের দুর্গ গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, যেটিকে টেস্টের ঐতিহাসিক এক ভেন্যু বলা হয়। 2004 সালে ভয়ঙ্কর এক সুনামিতে ভেঙে গিয়েছিল পুরো স্টেডিয়ামটি। এরপরেই নতুন করে গড়া হয়, সাজানো হয় পুরো স্টেডিয়ামকে। সময়ের পরিক্রমায় দর্শকদের মনে এখন গেঁথে গেছে অপূর্ব সুন্দর এই স্টেডিয়ামটি। এই ভেন্যুতেই সুখ স্মৃতি আছে বাংলাদেশেরও। 2013 সালে এই মাঠেই টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ 638 রান করেছিল টাইগাররা। সেবার লঙ্কানদের বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছিলেন মুশফিকুর রহিম। যদিও 2017 সালের সবশেষ দেখায় এই ভেন্যুতে 259 রানে হারের ক্ষত আছে টাইগারদের। নারীদের ওয়ানডে অনুষ্ঠিত হলেও 2017 সালের পর থেকে এই ভেন্যুতে শুধুই টেস্ট হয়েছে পুরুষ দলের। সময়ের ব্যবধানে অনেকটাই যেন জরাজীর্ণ অবস্থা মাঠের। ঘাসের রং হারালেও বছরের পর বছর টেস্ট ক্রিকেটের রং এখনও ধারণ করে আছে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, গল, শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল আজকের সব খবরে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ সবাইকে।